তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক প্রকার দৌড়ে এসে হাজির হয় নিশা। তার পেছনে ব্যাগ হাতে আরেক যুবককেও দৌড়ে আসতে দেখা যায়। তিন বান্ধবীর তখন আগ্রহের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় নিশার সঙ্গে আগত যুবকটা, কিন্তু তাদের কথা দীর্ঘ হওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই সাহেব তাদের তাড়া দিয়ে নির্দিষ্ট বগিতে তুলে দেয়। জানালা দিয়ে নিশাকে উদ্দেশ্য করে বলে, সাবধানে যাবেন, পৌঁছে কল দিবেন। নিশা জবাব দিতে পারে না কোনো, চোখ মুখ কেমন থমথমে তার তখনও। অযথাই খুব কান্না পাচ্ছে তার। পাশ থেকে বন্ধুরা মজা লুটতে ব্যস্ত তখন। নিশার সেসব কিছু বিরক্তিকর লাগছে। সাহেব জানে এখানে বেশিক্ষণ অপেক্ষা করলে এই মেয়ে কেঁদে ভাসাতে পারে, তাই সে রিস্ক না নিয়ে দ্রুত বিদায় নিয়ে পা বাড়ায়। সাহেব চোখের আড়াল হতেই আচানক নিশার কি যেন হয়। নিজের স্বভাব বহির্ভূত একটা কাজ করে বসে সে। ব্যস্ত পায়ে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে যায়। নিশার বন্ধুরা বিস্মিত গলায় তার নাম ধরে চেঁচিয়ে ওঠে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। নিশা ততক্ষণে ট্রেন ছেড়ে নেমে অস্থির নয়নে চারপাশে কাউকে খুঁজতে ব্যস্ত। কিছুটা দূরে নির্দিষ্ট মানুষকে পেছন থেকে দেখতে সে সেদিকে দৌড়ে যায়। নিশার বান্ধবীরা ততক্ষণে বগির দরজায় দাঁড়িয়ে নিশার নাম ধরে উচ্চস্বরে ডাকছে। স্টেশনের এক ঝাঁক মানুষের মনোযোগ তখন তাদের পানে স্থির। বেশি দূর না যাওয়ায় সাইফও সেই ডাক শুনে পিছনে ফিরে তাকায়, আর মুহূর্তেই তার বুকে এসে এক পশলা বৃষ্টির ন্যায় আশ্রে পড়ে নিশা। সাইফ বিস্মিত হয়। এক মুহূর্তের জন্য চারিপাশে সবাইকে কোনা চোখে পরখ করে নেয়। কেমন হ্যাবলার মতো মানুষজন তাকিয়ে আছে। সাহেব সেসবে তোয়াক্কা না করে নিশার পিঠে হাত রেখে বলে, কি হয়েছে আপনার? আমি কি কখনো আপনাকে বলেছি যে আমি আপনাকে কত ভালোবাসি? সাইফ আরেক দফা অবাক হয়। ইয়াসমিন আবেগী গোছের মানুষ, তা সে বেশ ভালো করেই জানে, তবে এরকম প্রশ্ন আগে কখনো করেনি সে। গত 6 মাসের দূরত্বও না, আজকে বাসাটা দেখতে যাওয়ার পর থেকে কেমন বেশি আবেগে আচরণ করছে। ব্যাপারটাকে সাহেব স্বাভাবিকভাবে নিয়েই বলে, ভালোবাসেন বলছেন, কিন্তু কতটা তা কখনো বলেননি। নিশা আর কিছু বলতে পারে না। ওদিকে ট্রেনের হুইসেল শব্দ করে ডেকে ওঠে। সাহেবকে বা চিন্তিত দেখায়। সে নিশাকে ছাড়ানোর চেষ্টা করে বলে, ট্রেন ছেড়ে দিচ্ছে। নিশা উল্টো আরেকটু দৃঢ়ভাবে সাইফের শার্টের পিঠের কাজটা আঁকড়ে ধরে বলে, আর কিছু সেকেন্ড থাকি। নরম গলার আবদার উপেক্ষা করার সাধ্য হলো না সাইফের। কিছু সেকেন্ডই তো, কি এমন ক্ষতি হবে? কথাটুকু ভেবে সাইফ নিচে এবার নিশাকে আগলে ধরল। প্ল্যাটফর্মের উৎসুক জনতা তখন আগ্রহী দৃষ্টিতে দেখছে তাদের। বুঝতে পারছে না এই তৃষ্ণার্ত আলিঙ্গন কিসের প্রতীক, মহামিলনের নাকি মহাবিচ্ছেদের। বেলা তখন 12টা বাজে। আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। কেমন গুমোট থম ধরে যাওয়া একটা পরিবেশ বিরাজ করছে চারিদিকে। বিচার কার্য শুরু হয়েছে কেবল। বিচারের কাঠগড়ায় দাঁড়ানো মামলার মূল এবং 1 নম্বর আসামি হিরণ। মুখশ্রী জুড়ে তার আহামরি কোনো অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে না। সাধারণ ভঙ্গিতে কেবল দাঁড়িয়ে আছে, তবে মাথা নিচু করে নয়, স্বভাব সুলভ টান টান ভঙ্গিতে সোজা হয়ে। কাঠগড়ার একপাশেই দল বেঁধে দাঁড়িয়েছে ইবাদ সহ আরো বেশ কজন অপরাধী। সকলে নিজেদের পাল্লা মাপতে ব্যস্ত হলেও ইবাদ ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে নিজের স্যারের পানে। বিচারকের সিদ্ধান্ত কি হতে পারে সেই সম্পর্কে তার খুব ভালো করে ধারণা আছে। মন বারবার উপায় খুঁজে বেড়াচ্ছে, কোনো কি পথ খোলা নেই স্যারকে বাঁচানোর। অবশেষে আসে সেই ক্ষণ। বিচারক এলান করেন একজন দেশদ্রোহী, আতঙ্কবাদী, খুনি, অবৈধ অস্ত্র ব্যবসায়ের পরিণতির রায়। শাস্তি হিসেবে বেঁধে দেওয়া হয় চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড। রায় ঘোষণা করেই বিচারক অফিসিয়াল কোনো এক ডকুমেন্টসে কালো কালির কলমের সাহায্যে সই করে। অতঃপর হাতের সাহায্যে বল প্রয়োগ করে সেই কলমের নিবটা ভেঙে ফেলে। এই কলমের নিব ভাঙার কার্যক্রমের মাধ্যমে বুঝিয়ে দেন প্রাণ নেওয়ার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার। তিনি কেবল নিজের পেশাদারি দায়িত্ববোধটুকু পালন করেছে। হিরণ কেবল ম্লান হাসে। ঘোষণা করা হয় হিরণের একে একে সঙ্গীদেরও শাস্তি। ইবাদ যে কিনা প্রত্যক্ষভাবে হিরণের প্রত্যেকটা অপকর্ম জড়িত, যার হাতও কিনা বহু নিষ্পাপ মানুষের রক্তে রাঙা, তার শাস্তিটাও তার শ্রদ্ধেয় স্যারের থেকে আলাদা হয় না। নিজের ঘোষণা করা শাস্তি নিয়ে ইবাদের মাথা ব্যথা নেই। তার সকল অস্থিরতা নিজের স্যারের মৃত্যুদণ্ডকে ঘিরে। নিজের অস্থিরতা চেপে রাখতে পারে না ইবাদ। অস্থির স্বরে চেঁচিয়ে ওঠে, না, মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে না। উনি এই শাস্তি ডিজার্ভ করে না। হিরণকে তখন কাঠগড়া থেকে নামিয়ে পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল। ইবাদের সামনে দিয়ে যাওয়ার সময় হিরণ দাঁড়িয়ে পড়ে। এক মুহূর্তের জন্য সময় চেয়ে নেয় পুলিশের থেকে। অতঃপর নিজের হ্যান্ডকাপ পরা 2 হাত বাড়িয়ে ইবাদের হাত ধরে স্বাভাবিক স্বরে বলে, থ্যাংক ইউ ফর এভরিথিং। বিগত বছরগুলোয় আমার প্রতি সব থেকে বিশ্বস্ত ছিলে তুমি।
প্রতিদানে ধন্যবাদ ছাড়া আর কিছুই দিতে পারছি না আমি। পাপে জড়িত পাপের এমন আবেগী কথায় বিরক্ত হয় উপস্থিত পুলিশ সমাজ। ইবাদের চোখ ছলছল করছে। হিরণ আর অপেক্ষা করে না, পুলিশের সঙ্গে বাহিরের দিকে পা বাড়ায়। ইবাদ নীরবে দেখে সেই দৃশ্য। ছলছল চোখের সামনে ভেসে ওঠে তার কাছে দেবদূত তুল্য মানুষটার সঙ্গে প্রথম সাক্ষাৎ। ইবাদের বয়স তখন কতই বা হবে, 13 কি 14। ঢাকার মোহাম্মদপুরে একটা ভিক্ষা পার্টির সদস্য ছিল সে। ওই পার্টিতে আরো বেশ কজন ভিন্ন বয়সের শিশু ছিল। প্রত্যেকেরই কাজ ছিল ভিক্ষা করে যত টাকা উঠবে তা নিজেদের মালিকের হাতে বুঝিয়ে দেওয়া, বিনিময়ে দুটো ভাত তাদের কপালে জুটত। এরকমই কোনো একদিন জ্যামে বসে থাকা একটা গাড়ির কাছে গিয়ে সে মায়া মুখে তাকিয়ে বলেছিল, 2 দিন ধইরা না খাইয়া আছি স্যার, আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আল্লাহ আপনার ভালো করবো স্যার। কথাগুলো ইবাদের মালিকের শেখানো বুলি ছিল। মুখটা মায়া মায়া করে টাকা চাওয়াটাও উনারই শিখানো পাঠ। গাড়ির কাছ থামিয়ে একটা যুবক কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে ইবাদকে দেখে, প্রশ্ন করে, মা বাবা কোথায় তোমার? মা বাপ তো নাই স্যার, এই জন্যই তো ভিক্ষা করে চলি। মা বাপ থাকলে কি আর রাস্তায় থাকতাম? হিরণ খুব সম্ভবত ওই ছেলেটার মাঝে নিজেকে দেখতে পেয়েছিল। থমথমে স্বরে প্রশ্ন করে, সারা জীবন কি ভিক্ষা করে খেতে চাও? কত টাকা জমিয়েছো তুমি? এই পর্যায়ে ইবাদকে একটু ভাবুক দেখা যায়। সে তো টাকার হিসাব জানে না। ইবাদ বলে ওঠে, এইটা তো জানি না, তো অনেক 5 টাকার নোট জমাইছি আমি। কথাটা বলে ইবাদ সরল হেসেছিল। হিরণ কিছুক্ষণ সে মুখখানা দেখে জবাবে বলেছিল, তোমার ধারণা ভুল। এভাবে বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে পরিশ্রম আর বুদ্ধি দরকার। তুমি কি রাস্তা ছেড়ে ভালো বাড়িতে থাকতে চাও? ইবাদ অবাক হয়। সাহেব বেশের লোকটা কি তাকে প্রস্তাব করছে কোনো? সে বলে, তা তো চাই, কিন্তু কেমনে? হিরণের সোজাসাপটা জবাব ছিল, আমার সঙ্গে আমার জগতে চলো। সব সময় আমার বিশ্বস্ত হয়ে থাকলে তুমি 3টা জিনিস পাবে: থাকার জায়গা, 3 বেলা খাবার আর টাকা। হিরণের জগৎটা কি সম্পর্কে ইবাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। তবে হিরণের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করার সাধ্যও তার ছিল না। জ্যাম ছোটার ঠিক আগ মুহূর্তে সে হিরণের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। হিরণের হাত ধরে প্রবেশ করে এক নতুন জগতে। সেই জগৎটা অন্ধকারে মোড়ানো হলেও ইবাদ সেই জগতে ভালো ছিল। আর সেই ভালো থাকাটা সম্ভব হয়েছে কেবল হিরণ স্যারের কারণে। এতগুলো বছর ধরে এটা মেনে এসেছে ইবাদ, আজও তার ব্যতিক্রম নয়। নিজের এত বছরের জীবনে কেবল এই লোকটা মানুষের কাছ থেকেই সে বড় ভাইয়ের ন্যায় স্নেহ অনুভব করতে পেরেছে। সেই মানুষটার মৃত্যুদণ্ড মেনে নেওয়া নিশ্চিত কোনো সহজ কাজ নয়। হাইকোর্ট প্রাঙ্গণে তখন ভিড় জমিয়েছে অসংখ্য সাংবাদিক। দেশের বুকে এতগুলো হত্যাকাণ্ড ঘটানো আসামির শাস্তি জানতে মরিয়া হয়ে আছে তারা। সে কি ভিড়! নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মুখিয়ে আছে প্রত্যেক সাংবাদিক। পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হিরণ দূর হতে সাংবাদিকদের ভিড় দেখে। মনটা খানিকটা বিচলিত হয়ে ওঠে। সাংবাদিকগুলো নিশ্চয়ই তার ছবি তুলবে। তার মুখটা প্রত্যেকটা টিভি চ্যানেলে লাইভে দেখানো হবে। আগামীকালের খবরের কাগজের ফ্রন্ট পেজেও নিশ্চয়ই তারই ছবি ছাপানো হবে। এই একটাও যদি বন্যির চোখে পড়ে ব্যাপারটা কেমন হবে ভাবতেই হিরণের অস্থির অনুভব হয়। কিছুটা সামনে যেতেই সাংবাদিকরা তাদের চারিদিক থেকে ঘিরে ধরে পত্রোধ করলো। বিভিন্ন প্রশ্নের বুলি সাজিয়ে বসে থাকা তারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। পুলিশটা সে প্রশ্নের উত্তর দেওয়া জরুরি মনে করলো না। উপরের মহল থেকে তাদের জন্য অর্ডার আছে যত দ্রুত সম্ভব আসামিকে নিয়ে যেন তারা কারাগারে পৌঁছায়। এক মুহূর্ত কোথাও অপচয় করা যাবে না। সাংবাদিকদের ভিড় ঠেলে পুলিশরা তীব্র নিরাপত্তার সহিত এগিয়ে যায়। আরেক দল পুলিশ এসে পিছনের সাংবাদিকদের সামনে এক প্রকার ব্যারিকেডের ন্যায় দাঁড়ায়। পুলিশ ভ্যানের কাছাকাছি যেতেই হাজার ভিড়ের মাঝে হিরণের দৃষ্টি গিয়ে আটকায় কোর্ট প্রাঙ্গণের এক কোনায়। অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে হিরণ দেখে দৃশ্যটা। মেজর শাহরিয়ার দুর্জয়, তার পাশেই দাঁড়িয়ে আছে বাণী। হিরণকেই দেখছিল তারা। বাণীর চোখে ফুটে আছে একরাশ মিশ্র অনুভূতি, রাগ, ক্ষোভ, তৃপ্তি, ভয়, ঘৃণা। হিরণ সেসব উপেক্ষা করে বাণীকে একবার মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করে। গায়ে একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না টেনে রাখা হয়েছে। সবসময় রক্তশূন্য ফ্যাকাশে হয়ে থাকা মুখটাই সতেজতার ছাপ। হিরণের দৃষ্টিতে বাণী অস্বস্তি অনুভব করে। 2 হাতে দুর্জয়ের বাম হাতের কোণের কাজটা শক্ত করে চেপে ধরে সে। দুর্জয় স্ত্রীর অস্বস্তি আর হিরণের দৃষ্টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাণীকে আড়াল করে। তার সামনে এক দুর্বোধ্য প্রাচীরের ন্যায় দাঁড়ায়।
পুরো দৃশ্যটা নিঃশব্দে তাকিয়ে তাকিয়ে দেখল হিরণ। হিরণের দৃষ্টি তখনও আটকে আছে দুর্জয়ের হাত চেপে ধরা বাণীর দু হাতের দিকে। বাণীর বা হাতের অনামিকা আঙুলের আংটিটাও তার দৃষ্টি এড়ালো না, আর দাঁড়িয়ে থাকার সুযোগ পেল না হিরণ। তার পূর্বেই তাকে টেনে গাড়িতে তোলা হলো। গাড়িতে উঠে স্থির ভঙ্গিতে বসে থাকলেও হিরণের চোখের সামনে এইমাত্র দেখার দৃশ্যটাই ভেসে রইল। চোখের কপাট বন্ধ করে নেয় সে, বুকের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস টেনে গভীরভাবে ছাড়ে। তার মানে বাণী নিজের জীবন ওই মেজরটার সাথে জুড়েছে। হিরণের রক্ত গরম হয়ে দু চারটা খুন করে ফেলার কথা থাকলেও সে সেরকম কিছু করে না, বরং নীরব হাসে। মিলান হাসিতে নিঃস্বতার ছাপ, সব হারিয়ে নিঃস্ব হওয়ার হাসিতা। ওই শূন্যটাকে বাণী ভরসার যোগ্য ভেবেছে, তবে যেই ভরসা কখনো হিরণের কাছে খুঁজে পায়নি, সেই ভরসাটা সাহারিয়া দুর্জয়ের কাছে খুঁজে পেয়েছে সে। বাণী আর হিরণের নেই, কখনো ছিলও না অবশ্য। বন্যী তার মেয়েটাও কি আর তার নেই? হিরণ শূন্য অনুভব করে, সেই শূন্যতা অপরিণীয়। গোধূলি লগ্ন। আজ সারাদিনই আকাশের বুকে ধূসর রঙের মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছে। খুব সম্ভবত প্রকৃতির মন খারাপ, যে কোনো সময় হয়তো মেঘগুলো বৃষ্টি হয়ে বর্ষণ নামাবে। খুব ব্যস্ততার মধ্যে ঘণ্টাখানেকের ফুরসত নিয়ে বন্ধুরা মিলে ভিড় করেছে এক টং দোকানে।